আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আবু সাইদ। আজকের ভিডিওতে আমরা দেখব ডিবি স্ক্যান। তো চলুন শুরু করা যাক। এখানে 12টা ডেটা পয়েন্ট আছে, P1 থেকে P12 12টা ডেটা পয়েন্ট আছে। মিনিমাম পয়েন্ট দেওয়া আছে 4, ইপসিলনের মান দেওয়া আছে 2.0, এটা দেওয়া আছে। এখান থেকে আমাদেরকে ডিবি স্ক্যানের ম্যাথ সলভ করতে হবে। তো আমরা জানি ইকুইভ্যালেন্ট ডিসটেন্সের সূত্র জানি, √x1 - x2 হোল স্কয়ার প্লাস y1 - y2 হোল স্কয়ার। তো তো এখানে একটা টেবিল আগাইতে হবে, টেবিল ড্র করতে হবে। কি এখানে আমাদের ডেটা পয়েন্টস কয়টা দেওয়া আছে? P1 থেকে P12। তাহলে P1 থেকে P12 প্রথমে লিখলাম এদিকে, তারপর এদিকেও P1 থেকে P12 লিখলাম। ঠিক আছে, P1 থেকে P12 লিখলাম, এদিকেও P1 থেকে P12 লিখলাম। আচ্ছা, এখন আমাদের কি, এই যে আমরা ইকুইভ্যালেন্ট ডিসটেন্সের সূত্র আমরা জানি কি, এই যে দেখেন √x1 - x2 হোল স্কয়ার প্লাস y1 - y2 হোল স্কয়ার। তাহলে P1 থেকে P1 এর ডিসটেন্স কত? P1 থেকে P1 এর ডিসটেন্স আমরা স্বাভাবিকভাবে জানি 0। P1 থেকে P1 এর ডিসটেন্স 0। এবার কি P1 থেকে P2, তাহলে P1 এর মান কত? এই যে দেখেন P1 এর মান দেওয়া আছে 2,8। P1 আমি কি বের করতেছি? P1 আর P2 এর ডিসটেন্স। তাহলে P1 এর মান দেওয়া আছে 2,8 আর P2 এর ডিসটেন্স দেওয়া আছে 1,5। তাহলে দুটোর ডিসটেন্স বের করলে কত হয়? 3.16। এবার P1 আর P3 এর ডিসটেন্স, তাহলে এভাবে এখানে মান দেওয়া আছে P1 P3 এর ডিসটেন্স বের করলে পাই এটা। তারপর P1 P4, P1 P5, P1 P6, P1 P7, P1 P8, P1 P9, P1 P10, P1 P11, P1 P12, এভাবে সবগুলোর ডিসটেন্স আমি এভাবে বের করে নিছি। তারপরে কি, আচ্ছা আপনারা প্রথমে এই যে জিরোগুলো দেখতেছেন না, জিরোর উপরের দিক তাকায় না, মনে করেন এগুলো নাই, এগুলো আমি পরে ক্যালকুলেশন করব। আগে আমি জিরো নিচে এগুলো আগে ক্যালকুলেশন করব। আচ্ছা, P1 গেল, এবার কি P1 কলাম গেল, এখন P2 কলাম। আচ্ছা, তাহলে P2 করলে P2 আর P2 ডিসটেন্স কত? ক্যালকুলেশন করি তাহলে কত? 0। তাহলে P2 P3 করলে পাই P2 P3, P2 P4, এভাবে P2 সাথে সবগুলোর ডিসটেন্স আমি ক্যালকুলেশন করব। এবার কি P3 0। আপনারা উপরে সাপোজ মনে করেন নাই, উপরে আমরা পরে করবো, আগে নিচের গুলো করবো। তাহলে নিচের গুলো যদি আমি করি একবার, তো উপরের গুলো আমি সহজে বের করে নিতে পারবো। তখন আলাদা করে কোনো ক্যালকুলেশন করতে হবে না, সেটাও আপনাদের বলে দিচ্ছি। আচ্ছা, তারপরে কি P3 ডিসটেন্স কত? 0। P3 থেকে P4 করলে কত হয়? 5। এভাবে P3 এর সাথে সবগুলো P4, P5, P6, P7, P12 পর্যন্ত সবগুলো আমি এভাবে ডিসটেন্স ক্যালকুলেশন করে নিলাম। এখন উপরের গুলো অনেকে কি করবে দেখেন, এদের এখন উপরে এটা তো ফাঁকা ছিল, তাহলে P2 আর P1 এর ডিসটেন্স ক্যালকুলেশন করবে। P2 আর P1 আবার নতুন করে ক্যালকুলেশন করতে হবে, দিয়ে 3.16 পাবো। আমার কি দরকার নাই তো, তাহলে তো আমার সময় নষ্ট হবে। তাহলে আমি এখন কি করবো দেখেন, P2 P1 P2 দুটো একই, সেম কথা। P2 থেকে P2 আর P1 এর ডিসটেন্স বের করলে আমি যে মান পাবো, P1 এবং P2 ডিসটেন্স বের করলে আমি একই মান পাবো। তো আমি P1 এবং P2 ডিসটেন্স আমি কিন্তু আগে ক্যালকুলেশন করে নিয়েছি, দেখেন 3.16। তাহলে আমি এটাই কিন্তু এখানে লিখে দিতে পারি। তাহলে P2 থেকে P1 এর ডিসটেন্স 3.16। এবার কি গেল, তারপর কি এই যে দেখেন P3, তাহলে P3 এবং P1 এর ডিসটেন্স আমার এই ঘরটা ফাঁকা ছিল। তাহলে কি করতে হবে এখন? P3 আর P1 এর ডিসটেন্স, তাহলে P3 P1 যে কথা, P1 P3 একই কথা। তাহলে P1 P3 আমি আগে ক্যালকুলেশন করছিলাম, তাহলে দেখেন P1 P3 করে পাইছিলাম কত? 5.66। এই যে 5.66। তারপরে কি P3 P2, তাহলে P2 P3 একই কথা। তাহলে P2 P3 ডিসটেন্স ক্যালকুলেশন করে আমি পাইছিলাম 5.09। তাহলে ওটাই আমি এখানে লিখে দিতে পারি। তারপর তাহলে দেখেন, তাহলে কি হলো জিনিসটা দেখেন তো, এদিকে কি হলো? রো ওয়াইজ গেল, এদিকে কলাম ওয়াইজ গেল। তাহলে আমি এদিকে রো ওয়াইজ যতগুলো থাকবে, আমি এদিকে কলাম ওয়াইজ এখানে যে ভ্যালুগুলো থাকবে এখানে আমি লিখে দিতে পারবো। আচ্ছা, তারপর এটা দিকে তাহলে বুঝতে পারবো আরো। আচ্ছা দেখেন, তাহলে কি P4 P1, তাহলে P1 P4 একই কথা। তাহলে P1 P4, এই যে P1 P4 ক্যালকুলেশন করে আমি 7 পাইছিলাম, তাহলে 7 এখানে লিখে দিলাম, এই যে এই দিকে আসবে। তারপর দেখেন, তারপর কি P4 P2, তার মানে কি P2 P4, তাহলে আমি কি এটা লিখতে পারি, এই দেখেন P2 P4, তাহলে 4.12। তাহলে এদিকে আমি যাচ্ছি আর এদিকে যাবো, এদিকে যা ভ্যালু থাকবে আমি এখানে উপর থেকে নিচ পর্যন্ত আমি সেটা লিখে দেবো। তাহলে 7 লিখলাম, 4.12 লিখলাম, 5 লিখলাম। তারপরে কি P5, তাহলে P5 আসি। তাহলে এদিকে আমি যাবো, একটার পর একটা স্টেপ যাবো, এখানে একটার পর এদিকে আমি বাম থেকে ডানে যাবো, এদিকে উপর থেকে নিচে নামবো। তাহলে 1.41, তাহলে এখানে 1.41 লিখবো, 2 লিখবো, তারপর কি 2 আছে, তারপর 5.83 লিখবো, 6.02, 6.08 এভাবে লিখে নিলাম। তারপর কি P6, তাহলে এখানে P6 এ আসি। তাহলে এদিকে এখান থেকে বাম থেকে ডানে যাবো, উপর থেকে নিচে আসবো। তাহলে এখানে যা ভ্যালু আছে এখানে উপর থেকে সেই সব ভ্যালু এখানে যা আছে তাই লিখে নিলাম। তারপর P7 একই, বাম থেকে ডানে যাবো, উপর থেকে নিচে আসবো, এখানে যা আছে এখানে সেই লিখে নেবো। আমাকে আলাদা করে নতুন করে কোনো ক্যালকুলেশন করতে হবে না, কারণ এইগুলো যে আবার নতুন করে ক্যালকুলেশন করি, এই
অনেক সময় নষ্ট হবে। তো পরীক্ষাতে এত সময় নাই ভাই। তো P7 তাহলে এদিকে বাম থেকে ডানে, এদিকে উপর থেকে নিচে, তাহলে এখানে যা যা আছে এখানে লিখলাম। P8 এর ক্ষেত্রে একবার বাম থেকে ডানে, তাহলে এদিকে যা আছে এখানে 0 এক পর্যন্ত তাই লিখলাম। এভাবে একই সবগুলো এদিকে বাম থেকে ডানে যাবো, এদিকে উপর থেকে নিচে যাবো। তো আমাদের টেবিল করা শেষ। এখন আমাদের পরের স্টেপটা কি? পরের স্টেপ হলো আমাদের কোর, বর্ডার এবং নয়েজ বের করতে হবে। আচ্ছা, এটা এখন বের করি। আচ্ছা, এখানে আমাদের টেবিল করা শেষ। এখন আমরা কি করব? কোর, বর্ডার এবং নয়েজ বের করব। ঠিক আছে, তো প্রথমে আমাদের কি করতে হবে? প্রথমে আমাদের এই যে পয়েন্টসগুলো আছে P1 থেকে P12 আমরা কলাম ওয়াইজ দেখব। কলাম ওয়াইজ প্রত্যেকটা ভ্যালু চেক করব। আচ্ছা, প্রথমে P1 এর জন্য লিখলাম। আচ্ছা, প্রথমে P1। আচ্ছা, তাহলে প্রথমে P1 কলামের জন্য দেখব। P1 কলামের মধ্যে দেখব যে কার মান, এই যে ইপসিলন সমান আমার কোশ্চেনে দেওয়া হয়েছিল ইপসিলন ইকুয়াল 2.0, মানে ইপসিলন ইকুয়াল 2, কার মান 2 এর থেকে ছোট। আমরা প্রথমে কি P1 কলামের জন্য দেখব। তাহলে দেখি P1 কলামে এখানে একটা পাইছি। তাহলে 5 P5 এর জন্য P5 এর মান 2 এর থেকে ছোট, তাহলে P5, তাহলে আমি P5 লিখতে পারি। যার মান 2 এর থেকে ছোট সেই মানগুলো আমি নিব, সেই পয়েন্টগুলো আমরা নিব। তাহলে P5, তারপরে P8 যার 2 এর থেকে ছোট, এবং P9 যার 2 এর থেকে ছোট। P1 সমান লিখলাম, আর কিন্তু নাই। ঠিক আছে, তারপরে কি P2। ঠিক আছে, P2, তাহলে P2 এর জন্য P2 কলামে আসি। P2 এর জন্য কি আছে? এই যে 2 নিজে একটা আছে। P5 এখানে কিন্তু আমার করা আছে। ঠিক আছে, এখানে কিন্তু করা আছে, এখানে আমার সুন্দরভাবে সব করা আছে, কিন্তু আপনাদের বোঝানোর সুবিধার্থে আমি আবার করতেছি, দেখেন, তাহলে আপনারা আরো সহজে বুঝতে পারবেন। এখানে বললে একটু হয়তো বা অসুবিধা হতে পারে, তো এখানে আমি করে দেখাই, তাহলে আরো ক্লিয়ারলি বুঝতে পারবেন। আচ্ছা, P2, তাহলে P2 এর জন্য তাহলে কি হলো? শুধু P5। ঠিক আছে, এবার P3, তাহলে P3 এর জন্য কি হবে? এই যে একটা P7 আর আছে না, আর নাই। এবার কি P4, তাহলে P4 এর জন্য দেখি P4। ঠিক আছে, P4 এর ক্ষেত্রে দেখতেছি যে কিছুই নেই, P4 এ কিছু নাই। ঠিক আছে, এবার P5, তাহলে P5 এর জন্য দেখি, প্রথমে আছে P1, তারপরে P2 আছে, যে 2 এর সমান বা 2 এর থেকে ছোট যেগুলো সেগুলো নিব আমরা। তারপরে এই যে P8 আছে, P9 আছে। ঠিক আছে, এই যে কয়টা আছে। এবার কি P6, তাহলে P6 এর জন্য দেখি একটাই আছে, P6 কি P10। তারপরে কি P7, P7 এর জন্য দেখি এই যে P3 একটা, P7 এর জন্য দেখতেছি, তাহলে P3 একটা P12। ঠিক আছে, এবার P8, তাহলে P8 এর জন্য দেখি প্রথমে P1, তারপরে এই যে P5, তারপরে আর কি আছে? আর নাই। ঠিক আছে, এবার P9, তাহলে P9 এর জন্য দেখি প্রথমে P1, তারপরে এই যে কি এটা P5, আর কিছু আছে? আর কিছু নাই, দেখতে পাচ্ছি না। এবার কি P10 এর জন্য দেখবো, তাহলে 10 এর জন্য কি এই যে দেখেন P6। ঠিক আছে, P6 আর নাই। এবার P11 এর জন্য দেখি, P11 এ একটাও নেই। ঠিক আছে, এবার P12, তাহলে P12 এর জন্য দেখি, P12 এ শুধু একটা আছে, কত? P7। আচ্ছা, P12 এ শুধু P7 আছে। ঠিক আছে, এখন আমাদের কি? এখন আমাদের পরের স্টেপটা কি ছিল? আমাদের কোর, বর্ডার আর নয়েজ বের করতে হবে। তাহলে কোর, আচ্ছা, প্রথমে কি কোর বের করতে হবে, তারপরে কি বর্ডার আর নয়েজ। ঠিক আছে, তাহলে প্রথমে আমরা কোর বের করি। কোরটা কি? কোর কিভাবে বের করে? আচ্ছা, এখানে কোর কিভাবে বের করে? আচ্ছা, এখানে আমাদের কোশ্চেনে দেওয়া আছে কি মিনিমাম পয়েন্টস কত? 4। আচ্ছা, এখানে টোটাল কয়টা পয়েন্ট আছে? আমার এখানে ডেটা পয়েন্ট কয়টা? 4টা। এখানে কয়টা? 2টা। এখানে 2টা, 1টা। এখানে কয়টা? 5টা। তো কোর কিভাবে বের করে? আমি ডেটা পয়েন্টস
টোটাল করব, টোটাল ডেটা পয়েন্টস কয়টা আছে, এখানে দেখতে পাচ্ছি 4টা, যা আমার মিনিমাম পয়েন্টসের সমান। দ্য মিনিমাম পয়েন্ট, যদি মিনিমাম পয়েন্টসের সমান বা তার থেকে বেশি হয় তাহলে আমরা সেটাকে কোর বলতে পারি। তাহলে এখানে ডেটা পয়েন্টস টোটাল কয়টা আছে, 4টা, তাহলে এটা কি মিনিমাম পয়েন্টসের সমান, তাহলে আমরা এটাকে কোর বলতে পারি। তার মানে P1 কে আমরা কি কোর বলতে পারি, কোর। তাহলে P1 কোর বলতে পারি, তাহলে P1, ঠিক আছে। তারপর এটা দেখতে পাচ্ছি কি 2টা, যা মিনিমাম পয়েন্টের থেকে কম, তাহলে এটা আমরা কোর বলতে পারি না। তারপরটা কি 2টা, এটাও না, একটা, এটা তো আরও না। তারপরে দেখতে পাচ্ছি কি এটা টোটাল 5টা ডেটা পয়েন্ট, যা মিনিমাম পয়েন্টের থেকে বড়, মিনিমাম পয়েন্টের থেকে বেশি, মিনিমাম পয়েন্টের থেকে বেশি, তাহলে এটাকে আমরা কোর বলতে পারি। তার মানে P5 হলো কি কোর, তাহলে এখানে P5 লিখতে পারি, ঠিক আছে। তারপরে বাকি যেগুলো দেখতেছি সবই মিনিমাম পয়েন্টের থেকে কম, তাহলে কোর আমার কি হলো P1 আর P2। এবার আমাদেরকে কি বের করতে হবে, বর্ডার বের করতে হবে আমাদেরকে, কিন্তু মানে সিরিয়াল অনুযায়ী প্রথমে কোর, বর্ডার, নয়েজ। আপনি যদি প্রথমে কোর বের করতেন তারপর নয়েজ তারপর বর্ডার, তাহলে কিন্তু অঙ্কের ঝামেলা আছে, মানে ভুল হবে। প্রথমে কোর বের করতে হবে, তারপর বর্ডার, তারপর নয়েজ। আচ্ছা, এখন বর্ডার বের করবো। বর্ডার কিভাবে বের করবো, কোরের মধ্যে যে ডেটা পয়েন্টগুলো আছে, আচ্ছা P1 কোরের মধ্যে কি আছে, P5, P8, P9, আর P5 কোরের মধ্যে কি আছে, P1, P2, P8 এবং P9। কোরের মধ্যে যে ডেটা পয়েন্টগুলো থাকবে সেগুলো কোর বাদে বাকি আর যেখানে থাকবে সেটাকে আমি বর্ডার হিসাবে চিহ্নিত করব। তাহলে কোরের মধ্যে P1 কোরের মধ্যে P5, P8, P9 আছে, আর P5 কোরের মধ্যে P1, P2, P8 এবং P9। এখন কোর বা এই ডেটা পয়েন্টগুলো কোর বাদে আর বাকি যেখানে থাকবে সেটাকে আমি বর্ডার হিসাবে চিহ্নিত করব। তো এখানে এখন দেখি আমি বাকি আর মানে আর কোথায় আছে, কোর বাদে বাকি আর কোথায় আছে। তো P2 এর মধ্যে দেখতে পাচ্ছি P5, যা কোরের মধ্যে আছে, তাহলে এটাকে আমি বর্ডার বলতে পারি, ঠিক আছে, এটাকে বর্ডার বলতে পারি। তারপরে কি, যেহেতু P5 দেখেন এই কোরের মধ্যে আছে P5, তাহলে এটা বর্ডার বলতে পারি। তারপর এটা কি P3 এর মধ্যে আছে কি P7, তাহলে P7 কি আছে এখানে, এখানেও না, এখানেও না, তাহলে এটাকে আমি বর্ডার বলতে পারি না। P4 আছে না, নাই, তাহলে এটাকেও বলতে পারি না। তারপর এটা কি P10 আছে না, নাই। P3, P12 আছে না, নাই। তারপরে দেখতে পাচ্ছি কি P1 এবং P5, এই যে P5 আছে এবং P1ও আছে, এই দুটা ডেটা পয়েন্টই কোরের মধ্যে আছে, তাহলে কি এটাকে আমি বর্ডার বলতে পারি। তারপর কি P9 এর মধ্যে আছে P1 এবং P5, এবং হ্যাঁ এই দুটাও P1 এবং P5 কোরের মধ্যে আছে, তাহলে এটাকেও আমি বর্ডার বলতে পারি, বাকিগুলো নাই। তাহলে বর্ডার কি কি হলো, P2, P8 এবং P9, ঠিক আছে। এবার কি নয়েজ বের করব। আচ্ছা, নয়েজ কোনগুলো, ডেটা পয়েন্ট। আচ্ছা, ডেটা পয়েন্ট টোটাল করার পর সেটা যদি মিনিমাম পয়েন্টের থেকে কম হয় তাহলে সেটাই নয়েজ। আচ্ছা, এখানে টোটাল ডেটা পয়েন্ট কয়টা ছিল, 4টা, যা মিনিমাম পয়েন্টের সমান, তাহলে কি এটাকে কোর বলি আমরা। তাহলে কি আমরা কি জানি যে টোটাল ডেটা পয়েন্টস যদি মিনিমাম পয়েন্টের থেকে কম হয় তাহলে সেটাকে আমরা নয়েজ বলবো। যেহেতু এটা কি, এটাও এখানে ডেটা পয়েন্টস কয়টা, 2টা, কিন্তু এটাকে আমি বর্ডার হিসাবে চিহ্নিত করছি, তাহলে এটাকে আর আমি তো অন্য কিছু বলতে পারবো না, এটা ফাঁকা আছে। তাহলে এটা কি দেখেন, এখানে টোটাল ডেটা পয়েন্টস কয়টা, 2টা, যা টোটাল ডেটা পয়েন্টসের থেকে কম, তাহলে কি এটাকে আমি নয়েজ বলতে পারি। এখানে একটা, তাহলে এটাকে নয়েজ বলতে পারি। আচ্ছা, এটা তো কোর হয়ে গেছে, এটা তো আর কিছু করা যাবে না, যেগুলো চিহ্নিত করে ফেলছে সেগুলোকে তো আর কোনো কিছু করা যাচ্ছে না। এখানে কয়টা, 2টা, তাহলে কি এটা কি নয়েজ বলতে পারি। এখানে আছে কয়টা, 3টা, এটাকে নয়েজ বলতে পারি। এই দুটো বর্ডার, এটাকে নয়েজ বলতে পারি। 2টা আছে, এখানে একটা আছে, এটা নয়েজ, এটাই নয়েজ, ঠিক আছে। তো নয়েজ তাহলে কি কি হলো, P3, P6, P7, P10, P11 আর P12, এগুলোকে নয়েজ বলতে পারি। আচ্ছা, আমি তখন একটু আগে বললাম যে সিরিয়াল অনুযায়ী করতে হবে। সাপোজ মনে করেন আপনি কোর করার পর যদি নয়েজ বের করেন তাহলে কিন্তু আপনি এটাকে নয়েজ হিসেবে চিহ্নিত করে দিতেন। কারণ দেখেন এখানে ডেটা পয়েন্টস কয়টা আছে, 2টা, যা মিনিমাম পয়েন্টসের থেকে কম, তাহলে কি এটাকে আমি নয়েজ বলতে পারতাম, কিন্তু এটা কি বর্ডার হয়ে যাচ্ছে। তাহলে আমার এটার থেকে আমি বুঝতে পারছি কি আমাকে সিরিয়াল অনুযায়ী প্রথমে কোর বের করতে হবে, তারপরে বর্ডার বের করতে হবে, তারপরে নয়েজ বের করতে হবে। তো এই হলো ম্যাথ। এই যে এখানে আমার করা আছে, এখান থেকে আপনারা দেখে নিতে পারেন। এই যে এখানে প্লাস, এই যে এখানেও আছে, এখান থেকে আপনারা দেখে নিতে পারেন। যদি কোনো সমস্যা হয় অবশ্যই কমেন্টে জানাবেন, এবং ভিডিওটি অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না, এবং অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।